গাছের গোড়াতেই জন্ম নেয় ছোট্ট ছোট্ট নূতন নূতন উদ্ভিদ। একটা গাছকে কেটে নেওয়ার পরেও নূতনভাবে গাছটি জন্ম নেয়, আবার সে সুন্দরভাবে বড় হতে থাকবে, আবার সে সূর্যের আলো দেখবে। এটা আমার আরেকটি বাগানের পুকুর, এর চারিধারেই অসংখ্য গাছ। সেই পুকুরের মাটির মধ্যে নানান ধরনের গাছের পাতা পড়ে পচে থাকছে, আর এই পচানো মাটি আমরা গাছের মধ্যে ব্যবহার করছি, গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করছি যাতে সুন্দর গাছ নিজে থেকেই হয়। অনেক গাছ দেখা যায় যেগুলো খুব সহজেই বৃদ্ধি করে এবং সুন্দর হয়ে ওঠে। আমরা আমাদের গাছের গোড়াতে, এমনকি বৃক্ষজাতি গাছগুলোতে বা কোনো ফলের গাছের গোড়াতেও দিতে চাই আমরা যে কোনো শাক সবজির পচানো খোসা, তাতে বাড়ির ওই যে আনাজের খোসা বা বাড়ির যে পড়ে থাকা ভাত ডিমের খোসা, তাকে জলে পচিয়ে আমরা সেগুলো গাছের গোড়াতে দিই। আমাদের মনের পছন্দের যে সকল গাছগুলো রয়েছে, শৌখিন শৌখিন গাছগুলো রয়েছে, কোনো দিঘি বা কোনো পুকুরের মাটি, তা কিন্তু আপনাকে সেই কথাটাই বোঝাতে চাই যে বছরের পর বছর পচে থাকলে এই মাটির ক্ষমতা একদম নিজের মতো করে সুন্দর হয়ে ওঠে। তবে এটা আমি আপনাকে বলি যে সবাই তো আর এই পুকুরের মাটি পায় না বা মাটি পাবে না। যারা পাবে এই মাটি কিন্তু ভীষণ গাছের জন্য উর্বর শক্তি, কারণ এর পাশাপাশিও গাছ থাকলে সে কিন্তু নিজের থেকেই সুন্দর হতে থাকে। গাছ করতে গিয়ে অনেকে যে ভয়টা পায়, মাটির পিএইচ লেভেল কত, এই সকল গুণ আছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে মাটি স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে আপনার জন্য, যেটা ভালো হবে আর কি। দেখুন, মাটির মধ্যে যে সকল উদ্ভিদ হতে পারে খুব নিজের থেকেই অতি সহজে, এটা একটা কুমড়ো গাছ। দেখুন এর অবস্থাটা দেখতে পাচ্ছেন, চারিধারে বন জঙ্গল। এটা আমি রোপণ করি না, এটা নিজের থেকেই পড়ে হয়েছে, নিজের থেকেই সুন্দর হতে পারে। একটা জামরুল গাছ দেখতে পাচ্ছেন, এই জামরুল গাছে প্রায় 1 থেকে 1.5 কুইন্টাল জামরুল হয়। তা দেখুন, না দিচ্ছি জল, খুব শখে পড়ে এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম, আর এইখান থেকে এই বাচ্চারা সব গাছ থেকে পেড়ে পেড়ে জামরুল খায় আর নিজের থেকেই অগন্তি হতে থাকে। এটা অনেকের বাড়িতেই রয়েছে। আর কিভাবে ধরতে পারে নিশ্চয়ই বুঝেছেন, আর কিভাবে নিজের থেকেই কিন্তু হচ্ছে। দেখুন একদম মানে গোটা গাছে এমনকি কাণ্ডে কাণ্ডে ভরে উঠেছে এই গাছটিতে ফল। এর কোনো পরিচর্যা নেই আর কি। এই মাঝে মাঝে গাছটাকে দেখি যে আমার একটা গাছ রোপণ করা আছে, অসম্ভব সুন্দর হয় এবং ভালো হয় এই গাছটিতে ফল। বলার মানে হচ্ছে একটাই যে এই গাছটিতে নিজের থেকে প্রচুর পরিমাণে ফল হয়, আবার অনেকের গাছে দেখি যে ফল আসেই না। আর ফলগুলো আসে না মানে একদমই ভালো ফল আসে না, গাছ রোপণ করা হয়েছে শুধু গাছ হয়ে রয়েছে। আজকে কিন্তু ফল গাছের সম্বন্ধে নয়, শুধু একটা গাছ দেখালাম আপনাদেরকে। উদ্ভিদের অবনতি নিয়ে কথা বলবো, যে উদ্ভিদের খারাপ অবস্থা কিভাবে ফিরে আসে আর তাকে সুন্দরভাবে করা যায় কিভাবে। একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, আর এই গাছটাকে আমরা বেড়া করার জন্য, বাগানের বর্ডারের বেড়া করার জন্য রোপণ করেছিলাম। এই সকল ফল আমাদের ভাগ্যে জোটে না, এগুলো সব লোকেই খায়। জায়গাটাতে আসি কম, বছরে ধরুন এরকম ধারে বা কাছে হয়তো 5-10 বার আসি, কারণ এই জায়গাটা সেভাবে ব্যবহার করি না। আমরা যখন ছোট ছোট গাছ রোপণ করি, যে কোনো গাছ আর কি, হ্যাঁ, তখন সর্বপ্রথম মাটিকে সুন্দর করে শুকনো করে রেখে ফেলি। দেখুন কোপানো মাটি পড়ে থাকে, আর সেই মাটি রৌদ্রে শুকনো হয়, এবং যেখানকার মাটি নেওয়া হয় সেই মাটি কিন্তু একদম এরকম উদ্ভিদযুক্ত মাটি হয়। মাটির মধ্যে হালকা জল পেলেই মাটিকে যদি আপনি এভাবে একটু হালকা করে ভেঙে ফেলেন, এটা এঁটেল মাটি, দেখুন তাও পা দিলাম আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাইছি যে যে কোনো মাটি শুকনো করার পর সেটাকে গুঁড়িয়ে গাছ রোপণ নয়, আর শুধু মাটিটার মধ্যে জলে ছিটিয়ে দেবেন, তারপরে গাছ রোপণ করবেন, গাছ ভালো হবে। অনেকেই মনে করি যাদের মাটির পিএইচ লেভেল হাই, হ্যাঁ দেখুন পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ মাটি কিন্তু এঁটেল মাটি, আবার পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গাতেও আবার আছে কিন্তু বেলে মাটি। এই মাটির মধ্যে ভালো ফলের গাছ হয় এবং খুব সহজে কিন্তু ফল হয়। তা দেখুন এই যে গাছ আমার রয়েছে, এবার অগন্তি ফল গাছ বেশ বড় সড়ো হয়ে রয়েছে, আর এই গাছে আসি না, বাচ্চারা সব উঠে গিয়ে ওখান থেকে ফলপত্র পেড়ে নিয়ে যায়। পাশে একটা পাড়া রয়েছে, এটা তো গ্রাম। এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করলে প্রথম অবস্থাতে কিন্তু আপনার একদম দাংড়া দাংড়া গাছ হিসেবে গাছে একটা ফল দেখা যায় না, যদি মাটির ক্ষেত্রে গাছ থাকে। কোনো বছর খুব ভালো করে আম দেখা যায়, আবার কোনো বছরই দেখা যায় না। এটা কিন্তু এঁটেল মাটির ক্ষেত্রে যে কোনো ফ্রুটসের গাছের এটা হয়ে থাকে।
জন্য যে কোনো ফলের গাছে যদি আপনি প্রচুর পরিমাণে ফল নিতে চান তাহলে কি করবেন বলুন তো, শীত বর্ষা শেষে হলেই গাছের গোড়ায় কুপিয়ে দেবেন এবং মাটিতে একদম ভাবে খাদ্য নয়, আর ওই বর্ষা শেষে মানে সারা শীতকালটা আপনার মাটি কোপানো থাকবে। প্রয়োজন বোধে যদি জল লাগে তবে দিবেন, এবং ওই সময়কার জন্য সুপার ফসফেট পটাশটা যদি খুব শক্তিশালী গাছ হয়ে থাকে তাহলে দেবেন। গাছে ভর্তি ফুল হলে তারপরে কিন্তু আপনি গাছের গোড়াতে একদম ডুবিয়ে জল দেবেন, দেখবেন সকল ফল আটকাচ্ছে। এবারে বাকি থাকছে সার ওষুধ, সেসব পরের কথা, এ তো যারা যত্ন নেবে তারা নিশ্চয়ই দেবে। এটা একটা খোলা মাঠ আর কি, ধরুন এটা প্রায় 500 বিঘার উপরে জায়গা, খোলা মাঠ। এখানে শাক সবজি ফুল গাছ করব, আর চাষবাস সম্বন্ধে বুঝতে এসছি, সব কিছুটাই আমাদের জানতে হয়, না হলে ভালো ফুল গাছ করা কখনোই সম্ভব হয় না। আর সুন্দরভাবে দেখুন মাটির মধ্যে উদ্ভিদ মানে ধান চাষ করা হয়েছে, আর অন্যান্য শাকসবজিও চাষ করা হয় যাদের রয়েছে, কারণ এই সকল মাটি কিন্তু একদম উর্বরযুক্ত। ওই মাটির মধ্যে গাছ হয়েছে আর তার থেকে ধান তুলে নেওয়া হয়েছে, কিন্তু ওই মাটিতে দেখুন যে সকল সার খাদ্য ইত্যাদি দেওয়া হয়েছে সকল কিছুই কিন্তু, আর যে সকল মানে ওই ঘাসপালা যে সকল উদ্ভিদগুলো রয়েছে, আর তাহলে গাছই কিন্তু আপনাকে গাছ তৈরি করার জন্য একটা সুযোগ দেয় এবং সঠিকভাবে কিন্তু বাড়তে সাহায্য করে। এই সকল মাটি কিন্তু জলের মধ্যে পচানো, অর্থাৎ এখানে চাষাবাদ হয় মানে সবসময় সারা বছর রোদ জল খাচ্ছে এবং মাটি পচে থাকছে, যেমন পুকুরের মাটিটা বললাম। এই সকল মাটিতে গাছ রোপণ করলে ভীষণ ভালো হয়, কারণ এইগুলো দেখুন এর মধ্যেও কিন্তু ওই প্রচুর পরিমাণে আপনার কম্পোজ রয়েছে। এই ঘাস পালা এটা ওটা এগুলো পচছে তো নাকি, আর এটা বর্ষার পরে জলে ডুবে যাবে। আর এই সকল মাটিকে কিন্তু যখন আমরা নিয়ে গাছ রোপণ করছি দারুণভাবে গাছ হচ্ছে, সেটা আমার এখানে কেন সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য। আর সেই সকল গাছযুক্ত মাটি উর্বর মাটি আপনারা কিনে নিয়েই গাছ রোপণ করছেন, সেটা যেখান থেকে আপনি মাটি নেন না কেন, আর এই মাটি কিন্তু গাছের জন্য বেশ ভালো। এই মাটিকে যখন গাছের উপরে মাটির উপরে রাখবেন আর কি, মানে একটা জায়গায় ফেলে রাখবেন, আর সেই মাটি ফেলে থাকার পরে দেখবেন দিনে দিনে খারাপ হতে থাকবে, মানে তার মধ্যে যে খারাপ দিকটা আছে সেটা নষ্ট হয়ে গিয়ে কিন্তু ভালো হতে থাকবে। অর্থাৎ আপনি যেখান থেকে মাটি নিয়ে আসুন না কেন, বা আপনার বাড়িতে যেমন ধরনের মাটি থাকুক না কেন, সেগুলো যদি একটা জায়গায় পড়ে থাকে, ঝড় বৃষ্টি জল রৌদ্র খেতে থাকে, আর সেই মাটিটা ভেজা অবস্থাতে থাকে, তাহলে কিন্তু সেই মাটি একদম উর্বর হতে থাকবে। আর তখনই আপনি বুঝতে পারবেন, আর যেখান থেকে আপনারা মাটি নেবেন সেখানে যেন এরকম আগাছা উদ্ভিদের জন্ম প্রচুর পরিমাণে হয়। এবার সেটা আপনি বুঝতে পারছেন না, সেই মাটি নিয়ে এসেছেন, যাই হোক, তাতে আপনি রাখার পরে তো নিশ্চয়ই বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে আগাছা উদ্ভিদ এরকম ঘাসের জন্ম হচ্ছে। এটাকে কিন্তু এক নিমিষে ঠিক করে দিতে পারে যে ওই মাটি তো জলের মধ্যে পড়ছে মানে কি পুকুরের পাঁক, ওই মাটিকে নিয়েও কাজে লাগানো হয়, ওকে দিয়েও যখন আপনারা গাছের গোড়ায় দিচ্ছেন দারুণভাবে গাছের রুট তৈরি হচ্ছে, শেকড় তৈরি হচ্ছে। আর এরকম ন্যাচারাল খাদ্য আপনাদেরকে করে নিতে হবে, আর বানিয়েও নেন আপনারা। যেমন যে কোনো যে খসাগুলো দেখালাম, যে এই ধরনের খসাগুলো আর কি, মানে শাক সবজি এটা ওটা এগুলো একেবারে ন্যাচারাল খাদ্য, আর এদের কোনো ক্ষয় নেই। একে আপনারা পচিয়ে গাছের গোড়ায় দিচ্ছেন, গাছের ওপরে দিচ্ছেন, সেটা কিন্তু বেশ ভালো। কিন্তু যখন আপনি ওই মাটিকে একটা টবের মধ্যে ভরে ফেলছেন আর কি, শৌখিনভাবে আপনি নিয়ে যাচ্ছেন, আর আর ওই ছোট্ট একটা টবের মধ্যে তাকে বেঁধে রাখছেন, দিয়ে আপনি আপনার মনের মতো গাছপালা রোপণ করছেন। গাছের জন্ম একটা ছোট্ট ডগা কেটে সেটা বালির মধ্যে পাউডার দিয়ে হোক বা এমনি রোপণ করে হোক, আর সেটাকে চারা হয়ে যাওয়ার পর তার নিচে একটা গুটি আবরিত করে দেওয়া হয়, যেটা বারোমাসি বেশ কিছু ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু করা হয়। সেটাকে একটা পলিথিনের মধ্যে গাছটিকে রোপণ করা হয়, সেই গাছটি বড় হয়, আর বিদেশি একটি গাছকে খুঁজে দেওয়া হয়। শুধু জবা গাছ কেন, এই ধরনের যত সকল গাছ রয়েছে আর তাদেরকে কিন্তু এভাবে করা হয়। মাঝে মধ্যে দেখেন গাছের পাতা এরকম ফসকা পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, গাছের বৃদ্ধি একেবারে অফ হয়ে যাওয়া, হঠাৎ গাছের খারাপ অবস্থা ফিরে আসা, প্রত্যেকটি জিনিসের একটা প্রসেস রয়েছে, আর সেটাকে না পালন করলে যে ক্ষতিটা হয় আর কি। এটা সিন্ডারের মধ্যে রোপণ করা আছে, কারণ এর একটা পরিমাণ মতো খাদ্য আছে, সেটা দিতে হবে। সিন্ডারে গাছ খুব ভালো হয়, যদি পরিমাণ মতো না দেওয়া হয় খাদ্য, তাহলে কিন্তু গাছ খারাপ হয়। কারণ পরিমাণ মতো আপনাকে তার ট্রিটমেন্ট চালাতে হবে, প্রতিটি জিনিসের একটা ট্রিটমেন্ট রয়েছে। আর আমাদের বিশেষ করে গাছ খারাপ হয়ে যায় যারা আমরা ভুলভাল করে ফেলি, এর সঙ্গে তার সঙ্গে একে, কখনো দেখি গাছের পাতা হলুদ হয়ে গেছে, কখনো দেখি কুটে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সিন্ডারের মধ্যেই গাছ রোপণ করি, বা
মাটির মধ্যেই গাছ রোপণ করি, ছোট্ট টবে মাটির মধ্যে রোপণ করি, শুধু বালির মধ্যেও যদি গাছ রোপণ করি, তাহলে শুধু বালির মধ্যে মানে এটা কিন্তু লাল বালি, প্লাস্টার বালি, আর এর মধ্যে কিন্তু মাটির ধূলিকণা নেই। তাহলে যে মাটিতে মানে বালিতে মাটির ধূলিকণা আছে, সে মাটিতে কিন্তু খুব ভালো ধরনের ইনডোর প্ল্যান্টের গাছ হয়। সেটা কিন্তু টবের ক্ষেত্রে ধরুন এই আপনি সম্পূর্ণ ধুলোবালি নিলেন, মানে নদী সাদা বালি নিলেন পড়ে থাকা, সেই বালিটা দিয়ে যদি আপনি তার মধ্যে ভরে দিয়ে যে কোনো একটা ইনডোর প্ল্যান্টের গাছ রোপণ করেন, সেক্ষেত্রে খুব ভালো হয়। শুধু মনে রাখবেন, যখন গাছটা নিয়ে আসবেন কোকোপিট সহ, সেই কোকোপিট থেকে ঝেড়ে দিয়ে সম্পূর্ণ ওই সাদা বালিতে কিন্তু আপনি কিন্তু গাছ রোপণ করতেই পারেন, তাতে আপনার গাছ সুন্দর হবে। সিন্ডারের মধ্যে গাছ আপনাকে রোপণ করলে সিন্ডারের মূল্য তো আর খুব কম নয়, আপনাদেরকে কস্টলি মানে কিনতে হয় অনেক দাম দিয়ে, আর কেনার পরে তাতে সিন্ডার হালকা হয়, সিন্ডারের গাছ খুব ভালো হয়। তার পরিমাণ মতো আপনাকে সেই খাদ্য, তার প্রয়োজন যেটুকু, সেটা আপনাকে দিতে হবে, দিলে কিন্তু খুব ভালো গাছ আপনি করতে পারবেন। যদি পেয়ে যান তাহলে ঠিকই আছে, মাটির সঙ্গে 30% বালি মেখে যে কোনো ফুলের গাছ করবেন, সেক্ষেত্রে খুব সুন্দর হবে। অনেকে চিন্তা করে এঁটেল মাটিতে ভালো গাছ হয় না, বেলে মাটিতে ভালো গাছ হয়, টবের ক্ষেত্রে হলে বেলে মাটি, এই সব ভুলভাল চিন্তাধারাগুলো আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে গাছেদের সুন্দরের জন্য। যেটা মনে করেন যে মাটিতে গাছ রোপণ করা তো একরকম আর টবে একরকম, টবের মধ্যেও গাছ রোপণ করলে আমরা ঠিক কেমনভাবে গাছ রোপণ করব, আর সেক্ষেত্রে গাছ ভালো হবে কি না। মাটির মধ্যেও গাছ রোপণ করুন আর টবের মধ্যেও করুন, মাটির সঙ্গে আপনি একটু মাটির যত্ন নিতে চাইছেন, প্লেন যে কোনো ফুলের গাছ রোপণ করলে 30% বালি মেখে আপনাদের দিকে গাছ করতে বলেছি, যে খুব ভালো গাছ আপনি করতে পারবেন। তাহলে টবের মধ্যে করলে আপনি 30% বালি মেখে অনায়াসেই যে কোনো ফুলের গাছ করতে পারেন, যে কোনো ফলের গাছ অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে টবের মধ্যে গাছ করি আর মাটির মধ্যে গাছ করি, টবের মধ্যে গাছ করলে 30% বালি মেখে যদি গাছ করতে পারি, তাহলে গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবারে টবের ওপরে আমরা বালি আর মাটি করে করেছিলাম, টবের ওপরে কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই সকলকে খাদ্য হিসাবে দেব, এবং আমরা লিকুইড তরল খাদ্যটা দেবো, এটা ওটা দেবো, দারুণ থাকবে গাছ। অনেকেই সময় লক্ষ্য করেন, এই সময় কেটে দেবো ভালো থাকবে কিনা। দেখুন এতে জবা গাছ কেটেছি, দেখুন এত গরমে 45 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রাতে কেটে দিয়েছি, কি ক্ষতি হচ্ছে। গত 3 দিন হলো এই জবা গাছটি কাটা হয়েছে, আর দেখুন কিভাবে বেরোতে শুরু হয়েছে। তো সবসময় আপনারা যখন গরমের সময় কোনো গাছ কাটিং করবেন, নিচে 2-1টা পাতা রেখে করবেন। এই গরমের সময় যদি পুরোপুরি কাটিং করতে চান, তাহলে আমি গাছটার পুরোপুরি কেটে ফেলে দিতে চাইছি। মানে ধরুন যদি গাছটা 1 ফুট হয়, আমি এখানে 3 ইঞ্চি রেখে বাকি কেটে ফেলবো, তাহলে 2টো পাতা রাখতে হবে। এই জন্য অনেকের গাছ মারা যায়, একেবারে নির্মূল করে কেটে দিলেন। সেটা অন্যান্য সময় মার্চ এপ্রিলে নির্মূল করে কাটলে, বা যদি আপনি হালকা ঠান্ডা থেকে গরমের ভাব আসছে কাটেন, তাহলে সেটা খুব ঠিকই। অতিরিক্ত সময় ফাইনাল কাটিং করা যায় না, সেটা অতি শীত, অতি বর্ষা, অতি গরমে, সেটা আপনারা জেনেছেন। তাহলে যে কোনো সময় আপনি কাটিং করতে চাইলে আপনি 2-1টা পাতা দেখে কেটে দেবেন, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। গাছ বাঁচানোর উদ্দেশ্য ছিল, আর গাছগুলো বেঁচে গেছে, দেখুন সুন্দরভাবে পরে বেঁচে গেছে। ছোট ছোট গাছ রোপণ করে সব বেঁচে গেছে। এখানে খাদ্য দিয়ে রোপণ করা নেই, প্লেনভাবে রয়েছে, আর অযত্নের সঙ্গেই সুন্দর আছে, এটাই একটা ভালো যত্ন। মাটির ক্ষেত্রে সহজ সহজ পথ হলেও টিকমা গড়িচড়ি ছোট্ট গাছের উপরে পাশেরটা বেশ বড় সড়ো হয়ে গেছিল, দেখুন কেটে উড়িয়ে দিয়েছি। তাই তো প্রায় 2.5 ফুটের উপরে গাছ, আমি তাকে কেটে কোথায় নেই 6 ইঞ্চি রেখেছি, দেখবেন এই গাছের রূপ আলাদা রকম হয়ে যাবে। অপরাজিতার গাছ আমি 3 দিন আগে কেটেছি, আর 3 দিন কাটার পরে 3 দিন নয়, এই কাটিংটা অন্তত অনেকগুলো অপরাজিতার গাছ রয়েছে, আর এটা কিন্তু প্রায় আপনার 7 দিনের মতো হয়ে গেল। আর দেখুন সাথে কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যেই কাটার পরে নতুন নতুন ডগা বেরোচ্ছে, আবার ফুলও শুরু হয়ে গেছে। গাছ তৈরি করার ক্ষেত্রে গাছের কাটিংটা একটা বড় পার্ট আর কি, মানে গাছকে সুন্দর থাকতে গেলে তাকে এইভাবে কাটিং করে দিলে দেখবেন অসংখ্য ছোট 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 শাখা বেরিয়ে কয়েকটা দিনের মধ্যে সেই সৌন্দর্যতা আপনি নিজেই দেখতে পাবেন, যে গাছ কাটিং করার পরেও খুব সুন্দর হচ্ছে। এখানে আপনার অতিরিক্ত গরম শীত এরকম ব্যাপার নেই। এটা বললাম যে অতিরিক্ত গরমে শুধু কাটিং করলে একটু কেটে দেওয়ার পরে আবার আপনি করে দেবেন, মানে 2-1টি পাতা রেখে কাটবেন আর কি। ফল গাছকে ঠিক এভাবেই করা হয়। এই গরমের সময় একটু হালকা খাদ্য দেবেন, সে যে ধরনেরই দেন না কেন, একটু হালকা খাদ্য দেবেন, তে আপনার সকল গাছ সুন্দর থাকবে, গাছের রং ভালো থাকবে, গাছ ভালো থাকবে, প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে থাকবে। গাছে ফুল নিতে গেলে বারে বারে গাছকে কাটিং করে গ্রোথ করে নিতে হবে, আর গ্রোথ করে নিলেই জানবেন আবার ফুলে ফুলে ভরে উঠবে আপনার গাছটিতে। বা জেনে নিন বন্ধুরা, 9609456194। সমস্যা বোধ করলে অবশ্যই ফোন করবেন। ছোট ছোট করে কয়েকটি টিপস প্রতিদিন গাছকে সুন্দর রাখতে গেলে সবসময়ের জন্য বলবো, সাধারণভাবে গাছ করুন, আর গাছ আপনার সবসময়ের জন্য সুন্দর থাকবে। জিনিসের মধ্যে সবসময় গাছ করার চেষ্টা করবেন, করলে শুধু কোকোপিটই করবেন, অসুবিধা নেই। এই কোকোপিটে মাটি মেখে গাছ করবেন, গাছ খারাপ হবে। এই তো দেখুন না, এই গাছটা আপনার শুধু সুন্দরভাবে খালি মাটিতে রয়েছে, কত সুন্দর হয়েছে। ভার্মি কম্পোস্ট দেওয়ার থাকছে, তো উপরে দেবেন, গাছ আপনার ভালো থাকছে। নমস্কার, ধন্যবাদ।